মর্নিং, এনএস বেঙ্গলি ব্লগের নতুন একটা ব্লগে আমি লিপি তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি, মানে ঠিকঠাক আছি। আর এখন বাজে সকাল 9টা, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। ডেটটা কত দাঁড়াও দেখিনি, ডেট হচ্ছে মার্চ মাসের 7 তারিখ। তো 9টা বেজে গেছে। আমার মেয়ের স্কুল ব্যাগ গোছানো হয়ে গেছে, টিফিন রেডি হয়ে গেছে, মেয়ে উঠেও পড়েছে ঘুম থেকে। এবার ওকে স্নান করাবো, খাওয়াবো, রেডি করবো, আমি নিয়ে যাবো স্কুলে। আজকে ওর বাবা একটু কাজে বেরোবে। স্কুল ব্যাগ অন্যদিন পরে আমি গুছিয়ে রাখি রাতে, কালকে রাতে গোছানো হয়নি, এমনি গোছানো হয়নি, কোনো কারণে, কোনো কাজও ছিল না কালকে, এমনি গোছানো হয়নি। 2-1 দিন হয় না, আলস্য করে কোনো কিছু করতে ভালো লাগে না, সেরকম। আজকে ব্যালকনির দরজাটা খোলা হয়নি, আসাও হয়নি, তো সেই জন্য হলো এখন একটুখানি ব্যালকনিতে দাঁড়ায়, ভালো লাগে সকালবেলায় এইরকম মানে সামনে এসে দাঁড়াতে ভালো লাগে। আজকে উঠতে একটু দেরি হয়েছে, সেই জন্য আর এসে সকাল সকাল ব্যালকনিতে দাঁড়ানো হয়নি। চলো যাই, আর দাঁড়িয়ে থাকলে দেরি হয়ে যাবে। 10টা বেজে গেছে, আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে। আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা জানি না, যে আমি যখন ব্লগটা শুরু করলাম তখন আমার কথা বলার ধরনটা একটু অন্যরকম ছিল, মানে অন্যরকম একটা টান ছিল। আমি চাইলে ওটা এডিট করে চেঞ্জ করে দিতে পারতাম, মানে আবার অন্যভাবে শ্যুট করে নিয়ে দিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করে ওটা এডিট করিনি, কারণ ওটা হচ্ছে আমার নিজস্ব ভাষার টান। হ্যাঁ, এখন বাইরে যেতে যেতে পড়াশোনার কারণে বাইরে বেরিয়েছি, বাইরের লোকজনের সঙ্গে মেলামেশার কারণে ভাষা একটু শুদ্ধ ভাষায়, মানে কোট আনকোট যেটাকে আমরা শুদ্ধ ভাষা বলি, সেইভাবে কথা বলি, মানে এখন যেভাবে বলছি। কিন্তু ছোটোবেলা থেকে তো এইভাবে কথা বলে আমি বড় হইনি। তো দেখো, দাঁড়াও আগে বলে নিই, স্কুলে পৌঁছে গেছি, মেয়েকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি, মানে স্কুলের ভেতরে যাচ্ছি, গেটের সামনে। আমি একটু আগেই গাড়ি থেকে নেমে পড়ি, কারণ না হলে গাড়িটা যদি স্কুলের সামনে দাঁড় করাই অনেক যানজট হয়ে যাবে, ভিড় হয়ে যাবে। তো সেই কারণে একটু আগে দাঁড়িয়ে একটু হেঁটে আসি, হেঁটে এসে মেয়েকে যে স্কুলে ঢুকিয়ে দিলাম। এবার ফিরছি। এবার বলি, যেটা বলছিলাম, যে এই ভাষাটা, কথা বলার টানটা। আমার বাড়িতে মানে আমার বাবারা বাংলাদেশের যশোর ডিস্ট্রিক্টের লোক, তো সেই কারণে আমার বাবাদের কথাবার্তার মধ্যে যশোরের টান আছে, মানে যশোরের ভাষার যে টানটা সেইভাবে কথা বলে। আমার মার দিকটা আবার খুলনা ডিস্ট্রিক্টের লোক। আর আমার আশেপাশে যে প্রতিবেশীরা, তারা কিছু আছে এদেশীয়, আর 70% হচ্ছে ফরিদপুর ডিস্ট্রিক্টের লোক। যার কারণে কী হয়েছে, আমি একটা মিক্স ভাষা শুনে শুনে বড় হয়েছি, এবং সেই ভাষার টান কিন্তু আমার মধ্যে আছে। আমি যখন কথা বলি সেখানকার ভাষার টান, গ্রাম্য টানটা আছে, এবং সেটা নিয়ে আমি এতটুকু লজ্জিত নেই। আমি কথা বলতে গেলে মাঝে মাঝে ওই টানটা চলে আসে, তো সেটা আমার খুব একটা অসুবিধা নেই, আসতেই পারে, আসাটাই স্বাভাবিক। এবং সেটা নিয়ে আমার খুব ভালোও লাগে শুনতে। আমি যখন পরে ভিডিওগুলো এডিট করতে গিয়ে বা নিজের কথা শুনি, খুব ভালো লাগে। তো দেখো, মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি পৌঁছে গেছি, আর মানে ফিরে এসেছি। এবার দেখো, এখানে তোমাদের একটা জিনিস দেখায়, এই বাড়ির সামনেটায় কালকে কুকুরকে খাবার দিতে এসে দেখছিলাম কি সুন্দর একটা ফুল ফুটেছে, রঙটা দেখো। তো সেটা আবার তোমাদেরকে একটু দেখালাম। এখন কটা বাজে, আমার ঘড়িটা ফাস্ট আছে, তো 10টা 35, মেয়েকে পৌঁছে দিয়ে এলাম। এবার সকালের খাওয়া দাওয়াটা করিনি, আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেল কাজে। আর ওইখানে দেখো জানলাম পর্দাগুলো লাগানো হয়নি যেহেতু, তো সেই কারণে ওই সব দিয়ে মানে আলোটাকে আটকা, ভোরের দিকে একটু সমস্যা হয় মেয়ের, সেই জন্যই ওটা দিয়ে। এখন যাই মাসিদের খেতে দেবো, আর একটু ফোন করবো, বাবাকে ফোন করবো, ঝুমাকে ফোন করবো, কী করছে একটু দেখি। তো জলখাবার খেতে খেতে সবার সঙ্গে একটু কথা বলে নিলাম, বাবাকে একটু ফোন করলাম, ঝুমাকে একটু ফোন করলাম। বাবা ওখানে ঠিকই আছে, ঝুমাও বাড়িতে ভালোই আছে, আর রান্নাবান্না করছেও। আর এদিকে বাবার সঙ্গে কথা বললাম, বাবা ওখানে ভালোই আছে, তবে যে বাড়ি ছাড়ে থাকার অভ্যাস তো নেই, ওইটুকুই যা ব্যাপার। ওখানে আশেপাশে পাড়া প্রতিবেশী রয়েছে, পুরনো প্রতিবেশী, সেখানে বাবা একটু ঘোরাঘুরি করছে, মনের দিক থেকে অনেকটা ঠিক আছে। তো আমাদের কি রান্না হয়েছে সেটা দেখাচ্ছিলাম তোমাদের, কচুরলতি রান্না হয়েছে, এখানে মুসুরির ডাল, দিদারটা তুলে দিয়েছি, এটা আমাদের দুজনের দুপুরের। সকালে খেয়েছে মেয়ে, খেয়েছে মেয়ের বাবা খেয়েছে, আর এক বাটিতে রয়েছে ওটা কালকে রাতের ডিমের ঝোল, সেটা রয়েছে। এবার আমি চলে এলাম এই বক্সটাকে পরিষ্কার করতে। এইসব জিনিসপত্রগুলো দেখছো সব এই বক্সের মধ্যে ছিল, সব হাবি জাবি যা পেয়েছি সব তুলে রেখেছিলাম এখানে। তো এবার ওই মায়ের কাজে যে জামাকাপড়গুলো পাওয়া গেছে সেগুলো সব রাখার জায়গা পাচ্ছি না, সেগুলো সব এই বক্সের মধ্যে রাখবো, সেই জন্য বক্সটাকে ফাঁকা করলাম। ইতিমধ্যে পেপারওয়ালা এসছে পেপারের বিল নিতে। আসলে কালকে উনি বিলের কথাটা বলছিলেন, কিন্তু একটু অসুবিধার কারণে দেওয়া হয়নি, আসলে ব্যস্ত ছিলাম আমরা, সেই কারণে হাতে কাজ ছিল, ওনাকে দেওয়া হয়নি। কিন্তু ব্যাপারটা আমার ভীষণ খারাপ লাগছিল যে বিলটা কি বলবো, যে মাসান্তে যে টাকাটা একটুখানি টাকা পাই, সেটা দিয়ে উনি হয়তো অন্য কোনো জায়গায় কারোর মাইনে দেবেন বা সংসারে কিছু খরচ চালাবেন, কারণ খুব ছোটোই ব্যবসা, উনি খুব বেশি বাড়িতে মনে হয় পেপার দেন না, আমি যেটা বুঝলাম কথা বলে, কারণ ওনাকে আমি একটা ম্যাগাজিন দিতে বলেছিলাম, তো সেটা উনি আনতে পারেননি, তুলতে পারেননি কোনো কারণে। তো মানে প্রতি সপ্তাহে সপ্তাহে উনি দিতে পারবেন না, সেটা একটা সাপ্তাহিক ম্যাগাজিন।
দিতে পারবেন না, বলছিলেন যে আমি শুধু পেপারই দিই আর কয়েকটা বাড়িতে। তো যাই হোক, খুব মানে বেশি মানে পুঁজি নিয়ে উনি কাজ করেন না, আমি যেটা বুঝলাম। তো যাই হোক, সেটা ওনাকে আমি বলছিলাম যে এই কারণে কালকে টাকাটা দেওয়া হয়নি, কিছু মনে করো না। তো আবার চলে এসেছি, এসে লেগে পড়লাম কাজে। আর এই মায়ের কাজে মানে শ্রাদ্ধ অনুষ্ঠানে যেসব জামাকাপড়গুলো পেয়েছি সেগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আসলে সত্যি কথা বলতে আনন্দ অনুষ্ঠানে পাওয়া গিফট বা জিনিসপত্র শেয়ার করতে ভালো লাগে, কিন্তু এইসব অনুষ্ঠানে জিনিসপত্র কী আর বলবো। আর এই বক্সের মধ্যে থেকে প্রচুর অকাজের জিনিস বেরোলো, তো সেগুলো সব নিয়ে গিয়ে ছাদে রেখে আসবো। মানে যেগুলো ফেলে দেওয়ার মতো সেগুলো সব এখানে রেখে দিলাম, তারপরে যখন ওই কিনতে আসবে ভাঙাচোরা তাদের কাছে সব বেচে দেবো। কাগজ কিনতে আসে, এখানে প্রচুর জমে গেছে, বিক্রি হয় না অনেক দিন। এখানটায় সব রয়েছে, এই কাগজগুলো সব বিক্রি হয়ে যাবে। দেখো জায়গাটা একদম পরিষ্কার করে ফেলেছি, বক্সটা তো ফাঁকায়, তার সঙ্গে এইসব যে জিনিসপত্র ছিল সেগুলো সব যেগুলো রাখার মতো রেখেছে বাকিগুলো সব ছাদে শিফট করে দিয়েছি। মানে ওগুলো সব ভাঙড়ি চুগনির সঙ্গে বিক্রি হয়ে যাবে। আর এখন দিদা চা করছে, মানে আমার হাজব্যান্ড বলে একটু চা খাবে, তো আমি ভাবলাম আমি একটু চা খেয়ে নিই। বাকিটা মানে ঘরটা মোছা বাকি আছে, সেটা পরে মুছছি। আর চাটা খাবো এখানে বসে বসে, হাজব্যান্ড কাজ করছে, একে একটু বিরক্ত করব, মানে গল্প করবো এর সঙ্গে, চা খাবো। চা খেয়ে ঘরটা সব মোছা হয়ে গেছে। এর মধ্যে আমার হাজব্যান্ড আবার একটু বেরোলো, ওর আবার কি একটা দরকার পড়েছে, তো সেই জন্য গেল কাজের জন্যই। আর আমি এখন যাবো স্নান করতে, আর এই জামাকাপড়গুলো স্নানের সময় কেচে দেবো। তার আগে ছাদে যাচ্ছি, শুকনো জামাকাপড়গুলো সব ছাদে রয়েছে, সেগুলো নিয়ে আসি। মানে যে নাইটিটা পরবো চান করে সেটাও ছাদে রয়েছে। না আমার শুধু দুটোই নাইটি নয়, আরও রয়েছে, আসলে সেগুলো আর বার করলাম না, দেখলাম শুকিয়ে গেছে, তো এটাই নিয়ে পরি। দিদার রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু দিদা এখনও বাড়ি যায়নি, বললাম যে আমি স্নান করে নিই, তারপরে তুমি যেও। দিদাকে টিভিটা চালিয়ে দিয়ে এলাম, দিদা এখন টিভি সিরিয়াল দেখছে। আজকেও মেঘলা মেঘলা ওদের, রোদটা নেই, একদমই নেই। সকালের দিকে কিন্তু ভালো রোদ উঠেছিল, আস্তে আস্তে দেখলাম মানে মেঘলা হয়ে গেল। আমার এই গাছটা কিন্তু বেঁচে গেছে, শুকিয়ে গেছিলো একদম। শুকনো জামাকাপড়গুলো ঘরে রেখে দিলাম, রেখে এখন যাচ্ছি স্নানে। আর দিদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়ালটা দেখছে, বসতে বলেছি কিন্তু বসছে না, খুব এক্সাইটেড হয়ে সিরিয়াল দেখছে, মানে খুব মন দিয়ে। দেখো কি বলছে। স্নান করে এখন যাচ্ছি ছাদে জামাকাপড়গুলো মেলতে। আর আমি নিচে গিয়ে দিদাকে ছেড়ে দেবো, দিদা রান্নাবান্না বেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর টিভিটা চালিয়ে দিয়েছি বলে বসে মন দিয়ে সিরিয়াল দেখছে, মানে দিদা বোর হচ্ছে না। এরকম মাঝে মাঝেই দিদা করে, যখন কাজ হয়ে যায় আমি যদি বলি দিদা একটু থাকো, তো বলে টিভিটা চালিয়ে দাও, আমি দেখি, আর তুমি যাও তোমার কাজ করে নাও। তো এখন এই জামাকাপড়গুলো মেলে নিচ্ছি, রোজগার যে কাজ। আচ্ছা, এই রোজগার কাজ করতে করতে আমাদের মাঝে মাঝে মনে হয় না ভীষণ একঘেয়ে কাজকর্ম, কিন্তু একটু ভালো করে ভেবে দেখলে বোঝা যায় যে আসলে আমরা প্রত্যেকেই কিন্তু একঘেয়ে কাজকর্মই করি। সে যেই হোক, যে যদি স্টুডেন্ট হয় বা যে বাইরে কাজকর্ম করে, যে মেয়েরা হোক বা ছেলেরা, সবারই কিন্তু সেই একই কাজ ঘুরে ঘুরে করতে হয়। যে স্টুডেন্ট সে রোজই স্কুলে যাচ্ছে, এই করছে, পড়াশোনা করছে, টিউশন যাচ্ছে। আর যে বাইরে চাকরি বাকরি করে তাকে রোজই সেই এক অফিস যেতে হচ্ছে, একই কাজ, একই একঘেয়ে কাজ। তো সেইভাবে দেখতে গেলে সবারই কাজ একঘেয়ে, শুধু একটু আলাদা একটু জায়গাতেই আছে, সেটা হচ্ছে যারা অফিসে চাকরি করছে তারা সপ্তাহে আনতে একটা ছুটি পাচ্ছে, আর সেই ছুটিতে তারা অন্যরকম কিছু করতে পারে। হাউস ওয়াইফদের সেই অন্যরকম কিছু তখনই হয় যখন যদি কোথাও বাইরে ঘুরতে ঠুরতে যায় তখন। আর একটা ব্যাপারেও আলাদা, সেটা হচ্ছে যারা অফিসে চাকরি করে বা বাইরে চাকরি বাকরি করে, তারা মাসের শেষে একটা মাইনে পাচ্ছে, তখন তাদের এই সারা মাসের যে একঘেয়েমিটা সেটা কিন্তু কেটে যায়, যেটা হাউস ওয়াইফদের থাকে না। মানে মাসান্তে মাইনে পায় না, হ্যাঁ হাজব্যান্ড টাকা দিচ্ছে বা বাড়িতে টাকা পয়সা পাচ্ছে, সেটা ঠিক মাইনের পর্যায়ে তো ফেলা যায় না। তো যাই হোক, আমি গভীরভাবে বা জটিলতার মধ্যে যাচ্ছি না, আমি খুব সিম্পলভাবে হাসির ছলেই বললাম কথাগুলো। আর এখানে দেখো আমি এখন ফুলগুলো তুলে নিচ্ছি, গাছে এতগুলো ফুল ফুটে রয়েছে, যদিও আজকে ফুলওয়ালা ফুল দিয়ে গেছে, তাও এই গাছের ফুলগুলোও তুলে নিচ্ছি। তো যেটা বলছিলাম, না অনেক সময় আমরা হয় না যে আমরা ভাবি যে আমরা নিজেরাই নিজেদের মনে হয় যে হাউস ওয়াইফ কী করছি, একঘেয়ে জীবন। তো সেইখান থেকে নিজেকে বোঝালে এইভাবেই বোঝানো যেতেই পারে। তবে হ্যাঁ, একটা কথা আমি বলবো যে যারা অনেক সময় ছেলেরা হোক মেয়েরা যারা বাইরে কাজকর্ম করে, তারা হাউস ওয়াইফদের কাজটাকে রেসপেক্ট করতে চায় না, বলে কী করো বাড়িতে। তো হাউস ওয়াইফরা চায় না কিছুই, তারা যে কাজটা করছে তাদের কাজটাকে যদি একটু গুরুত্ব দেওয়া হয়, একটু মূল্য দেওয়া হয়, এটুকুই তাদের জন্য যথেষ্ট। আমি কি ভুল বললাম না ঠিক বললাম সেটা তোমরা কমেন্ট করে জানিও।
আর এখন দেখো আমি চলে এলাম ঠাকুর ঘরে, এসে বাসনগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে আমার ঠাকুর ঘরের পুজোটা আমি কিভাবে পুজো করি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই যে ঠাকুরের ফটোগুলো রয়েছে সেগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। আর সোমবারের দিন শিব ঠাকুরের মানে শিবলিঙ্গ যেটা আছে সেটাকে স্নান করিয়ে দিই, আর গোপালকে রোজই স্নান করানোর চেষ্টা করি। গোপাল তখন বাড়িতে নেই। আগে সমস্ত ঠাকুরগুলো মুছে নিলাম, তারপরে সব ঠাকুরকে চন্দনে টিপ পরিয়ে দেবো। পরিয়ে দেওয়ার পরে তারপরে যেরকম যেদিন যেটা দিয়ে আমরা পুজো দিই, বেশিরভাগ দিন আমরা নকুলদানা দিয়েই পুজো দিই, আর স্পেশাল অকেশন থাকলে মিষ্টি বা ফল দিয়ে দিই। আজকে নকুলদানা দিয়েই পুজো দেবো। আর অবশ্যই আমি ঠাকুরের থালাতে, প্রসাদের থালাতে একটা করে তুলসী পাতা দিয়ে দিই। অনেকে বলে এই ঠাকুরকে তুলসী পাতা দিতে হয় না, তবে আমি এইরকমভাবে অনেক জায়গায় দেখে আমি এখন চেষ্টা করি সব ঠাকুরকেই তুলসী পাতা দেওয়ার। শিব ঠাকুরকে সম্ভবত দিতে হয় না, আমি যতটুকু জানি। তো চলো পুজো করে নিই, তারপরে আবার কথা বলছি। আমি যখন ঠাকুর ঘরে পুজো করছিলাম তখনই আমার হাজব্যান্ড চলে এসেছে বাড়িতে। তো এবার খাওয়া দাওয়া করে নিচ্ছি, ওরও স্নান হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেব, মানে এখনও সময় আছে। তারপরে মেয়েকে আনতে যাব, মেয়েকে দুজনেই আনতে যাব ঠিক করেছি। ঘড়িতে টাইমটা দেখো, যদিও ওই ঘড়িটা একটু ফাস্ট আছে। এখন টাইম হচ্ছে 2:32। তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে নিচ্ছি, 3টের সময় যাব মেয়েকে আনতে। আমার হাজব্যান্ড বাড়িতেই আছে, দুজনেই যাব আজকে। ও বাড়ি থেকে চলে গেলে পরে একা একা ভালো লাগছে না। কালকে ছিলাম, ও আনতে গেছিলো, তো কালকে তো কাজকর্ম ছিল, এই সব গোছগাছ ব্যাপারটা ছিল। এই যেগুলো একাদশী রান্নাবান্না করেছিলাম সেগুলো মানে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, কিন্তু গোছাচ্ছিলাম। তারপর মেয়ের জন্য একটুখানি ভাত বসালাম। আজকে কিছুই কাজ নেই, সব কিছু হয়ে গেছে। মেয়ে এলে শুধু মেয়েকে খাওয়াবো। একা কী করবো, আমিও যাবো, ভালো লাগছে না। তো এখন বসে বসে একটু ভিডিও এডিট করি। মেয়ে আজ ঠিকমতো পড়াশোনা করলো না, একদমই পড়ায় মন নেই, মানে মন ছিল না। ম্যাম চলে গেল। রান্না করি দেখি। এই যে ধনে পাতাগুলো নিয়ে এসেছি, এইগুলো দিয়ে শিম দিয়ে শিম ধনে পাতা করবো। শিম বার করি, এই হয়ে যাবে। আমি একা খাবো ধনে পাতা, আমার হাজব্যান্ড খায় না, আমার একার জন্যে। চলে এসেছি রান্নাঘরে রাতে রান্নাবান্না করতে। এখন করব শিম ধনে পাতা, আর দুপুরের সমস্ত তরকারিই রয়েছে, তো সেটা দিয়ে মেয়ের বাবার হয়ে যাবে। আর একটু আলু সিদ্ধ দিতে বললো, যেটা পেঁয়াজ দিয়ে মেখে দিতে হবে। আর বললো একটু বেগুন ভাজাও করে দিতে। তো এই হচ্ছে ওর রাতের খাওয়া। আর তার সঙ্গে মাছের ঝোল আছে, সেটা দিয়ে মেয়ের খাওয়া হয়ে যাবে, আর মেয়ের বাবারও হয়ে যাবে। মেয়ের বাবার মতোও আছে মাছের ঝোল, আর ডালও রয়েছে কিছুটা, মানে আগেই তুলে রাখা ছিল সেই ডালটা। আর এই শিম ধনে পাতার রেসিপিটা একদম সিম্পল রেসিপি, যেটা আমি একজন ইউটিউবারের থেকেই শিখেছি। আর ভীষণ ভালো খেতে লাগে। যারা ধনেপাতা খেতে পছন্দ করে তাদের ভীষণভাবেই পছন্দ হবে। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর যদি রেসিপিটা জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও, আমি কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো রেসিপিটা। এই রান্নাটাতে ধনেপাতার পরিমাণটা একটু বেশিই লাগে, যদিও যতটা ধনেপাতা আছে অতটা আমার লাগবে না, আমি হাফ ধনেপাতাটা নিলাম। আর যেটুকু আমি পরিমাণেও অল্পই করব, আমি আমার মানে একার মতো করবো, ওরা তো কেউ খাবে না। আমার হাজব্যান্ড ধনেপাতা খেতেই চায় না, মানে কোনো সবজিতে, আমার তরকারিতেও ধনেপাতা দেওয়া পছন্দ করে না, যার জন্য আমাদের বাড়িতে কোনো রান্নাতে ধনেপাতা দেওয়া হয় না। এইটুকু ধনেপাতা আমি আর মিক্সিতে বাটবো না, এটা শিলনোড়াতেই বেটে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ব্লগে।